হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। আজকে 20th ফেব্রুয়ারি আমরা আবার 7:15 এসেছি আমাদের একটা নতুন ক্লাস, নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস নিয়ে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই একটা টাইগার রিজার্ভকে নিয়ে আমাদের নিউজ আছে। দেখো কি বলেছে যে সম্প্রতি একটা টাইগার রিজার্ভ, তার নাম হলো পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ। ঠিক আছে, পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থিত আমি বলবো। আগে জানো যে এটা কেন নিউজে রয়েছে। এটা নিউজে রয়েছে কারণ এই টাইগার রিজার্ভে 15টা নতুন প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া গেছে। ঠিক আছে, 15টি নতুন রকমের নতুন প্রজাতির প্রাণী, যেগুলো পারাম্বিকুলার টাইগার রিজার্ভে আগে ছিল না, সেই ধরনের প্রাণীর সন্ধান পাওয়া গেছে। ওকে, তো এইটা বেসিক্যালি টাইগারের জন্য বিখ্যাত, তোমরা জানো, তাই জন্য এটাকে টাইগার রিজার্ভ করা হয়েছে। আচ্ছা, এবার আমরা জানি যে এটা কোথায় অবস্থিত। আমরা ফার্স্টেই দেখতে পাচ্ছি এটা কেরলে অবস্থিত। কেরল রাজ্যের, দেখো একদম যদি বলা হয় এবার কোন জেলায়, তাহলে হচ্ছে পালাক্কাদ এবং ত্রিশূর জেলায়। ঠিক আছে, এই দুটোর যে সঙ্গম, সেই জায়গাটায় অবস্থিত হচ্ছে এই পারাম্বিকুলার টাইগার রিজার্ভ। ঠিক আছে, এটা পশ্চিমঘাট পর্বতমালার আনাইমালাই পাহাড় এবং নেলিয়ামপাথি পাহাড়ের মধ্যে অবস্থিত। দুই পাহাড়ের মাঝে এই জঙ্গল, এই পাহাড় ঘেরা একটা জঙ্গল রয়েছে, সেটাই হলো পারাম্বিকুলাম টাইগার রিজার্ভ। ওকে, এর আয়তন বলে দিয়েছে প্রায় 650, মানে 644 বলতে পারো বর্গ কিলোমিটার জুড়ে এটা বিস্তৃত, যার মধ্যে রয়েছে এই পারাম্বিকুলাম বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটা অভয়ারণ্য হিসেবে 1973-তে ডিক্লেয়ার করা হয়েছিল এবং তারপরে 1984-এ এটা আরো এক্সপ্যান্ড করে। ওকে, এবং এটা কত সালে টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছে? 2010 সালে এটা টাইগার রিজার্ভ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমরা জেনে রাখবো, যেহেতু পারাম্বিকুলাম এখন নিউজে রয়েছে। তো এটা কত সালে ব্যাঘ্র সংরক্ষণাগার বা টাইগার রিজার্ভ হয়েছে? না, 2010 সালে। এবং এখানে যে নতুন ধরনের বললাম যে প্রাণীর সন্ধান পাওয়া গেছে, নতুন প্রজাতির প্রাণী, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট রয়েছে। তাদের নাম দেখো: পেইন্টেড স্পার ফাউল, রুফাস বেলিড হক ইগল, ইন্ডিয়ান গ্রে হর্নবিল, আনাইমালাই শোলা কিলি, টাইগার ফ্লাই ক্যাচার, প্লেন প্রিনিয়া, গ্রিন লিভ ওয়ার্বলার ইত্যাদি ইত্যাদি আরো অনেক ধরনের, শুধুমাত্র যে প্রাণী তা না, কিছু স্পেশাল উদ্ভিদেরও সন্ধান পাওয়া গেছে। ঠিক আছে, তো আমরা জানবো যে এটা মূলত কি কি কারণের জন্য বিখ্যাত, সেটা আমরা একটুখানি জেনে নিই। দেখো, এটা মূলত যে জঙ্গলটা রয়েছে বা যে অভয়ারণ্যটি রয়েছে, সেটি চিরসবুজ, আর্দ্র এবং শুষ্ক পর্ণমোচী বন এবং তৃণভূমি দিয়ে গঠিত। ঠিক আছে, মানে একটু সাথে একটু শুষ্ক পর্ণমোচী বন দিয়ে কিন্তু এটা গঠিত। এবং এখানে কি ধরনের বিপন্ন প্রজাতির গাছ রয়েছে, যেগুলো কিনা আমাদের মেডিসিন তৈরি করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে আয়ুর্বেদিক যে ওষুধ হয়, গাছগাছালি থেকে যে ওষুধ তৈরি হয়, সেই ধরনের কিছু বনৌষধি গাছ এখানে পাওয়া যায়, যেরকম হলো কাসিনিয়াম ফেনেস্ট্রাটাম, উটলেরিয়া স্যালিসিফোলিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে IUCN রেড লিস্টেড গাছ, মানে এই গাছগুলো আমাদের জন্য উপকারী বনৌষধি, কিন্তু এই গাছগুলো কিন্তু বিপন্ন প্রায়। ঠিক আছে, তো IUCN এগুলোকে রেড লিস্টের মধ্যে ফেলে দিয়েছে। তো গাছগুলোর নাম আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যেহেতু এই অভয়ারণ্যটি এখন আমাদের নিউজে রয়েছে। তো একটা মনে রাখবে, কাসিনিয়াম ফেনেস্ট্রাটাম এবং উটলেরিয়া স্যালিসিফোলিয়া। ঠিক আছে, এখানে দেখো উটলেরিয়া এবং কসিনিয়াম, এই দুটো নাম মনে রাখলেই হবে। ঠিক আছে, যে পুরো নামটা আমাদের মনে রাখতে হবে তেমনটাও না। উটলেরিয়া কসিনিয়াম, উটলেরিয়া কসিনিয়াম 2-3 বার একটুখানি পড়লেই নামটা কিন্তু মাথায় বসে যাবে, এমন কিছু হাতিঘোড়া ব্যাপার না। জাস্ট একটু রিডিং দাও, কেন নিউজে রয়েছে সেটা জানার চেষ্টা করো, গল্পের মতন করে পড়ার চেষ্টা করো, তাহলেই দেখবে কিন্তু জিনিসটা বসে যাবে মাথায়। একদম মানে মুখস্থ করবই এরকম ভেবে মানসিকতা নিয়ে মুখস্থ করতে গেলে কিন্তু পরীক্ষার হলে গুলিয়ে যাবে। তাই জন্য জাস্ট ক্যাজুয়ালি একটা
নিউজ যেরকম করে পড়ে আমরা খবরের কাগজে পড়ি ঠিক সেরকম ভাবে ক্যাজুয়ালি পড়ে যাও, 2-3 বার জাস্ট রিভিশন দিলেই কিন্তু মাথায় নামগুলো বসে যাবে। আচ্ছা, এছাড়াও আরো কি কি প্রাণী দেখা যায়? দেখো এখানে তো আমরা জানলাম যে নতুন যে ধরনের প্রাণীগুলোকে দেখা গেছে, এছাড়া মানে ওখানে আগে থেকেই যে সমস্ত প্রাণীরা ছিল তার মধ্যে দেখো স্তন্যপায়ী প্রাণী যেগুলো রয়েছে, ম্যাকাও রয়েছে, ঠিক আছে, মালাবার জায়েন্ট কাঠবিড়ালি টাইপের কাঠবিড়ালি রয়েছে, জায়েন্ট কাঠবিড়ালি, বড় বড় কাঠবিড়ালি, উড়ন্ত কাঠবিড়ালি, কাঠবিড়ালিগুলো উড়তে পারে, ফ্লাইং স্কুইরাল যেগুলো, চিতাবাঘ আছে, হাতি আছে, ল্যাঙ্গুর রয়েছে, ঠিক আছে, মসৃণ আবরণযুক্ত ভোঁদর রয়েছে। ওকে, এই ধরনের প্রাণীগুলো স্তন্যপায়ী প্রাণী যেগুলো এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া উভচর প্রাণী কিছু রয়েছে এবং মাছও রয়েছে, যেরকম দেখো এখানে ব্যাঙ, একটা ব্যাঙের নাম দিয়েছে, সেই ব্যাঙের নামটা হলো টোমোপট্রেনা প্যারাম্বিকুলামানা। ওকে, টোমোপট্রেনা প্যারাম্বিকুলামানা এটা একটা ব্যাঙের নাম, এই ব্যাঙটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এছাড়া দেখো গারা সুরেন্দ্রনাথানি, ঠিক আছে, এই ধরনের সাকার ফিশ দেখতে পাওয়া যায়, মাছের প্রজাতি এটা, এই ধরনের প্রজাতি কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আর কি আরেকটা বেসিক্যালি এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে, সেটা হলো এখানে 4 ধরনের প্রজাতির ট্রাইবাল প্রজাতি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, ট্রাইব দেখতে পাওয়া যায়, মানে উপজাতি দেখতে পাওয়া যায়। কি ধরনের দেখো নামগুলো খুব ভালো করে মুখস্থ রাখবে, কাদার, মালাসার, মুদুভার এবং মালামালাসার বলতে পারো, ঠিক আছে। কাদার, শুধু মালাসার, মুদুভার এবং মালামালাসার, ঠিক আছে, কাদার, মুদুভার, মালাসার, মালামালাসার। ওকে, এই ধরনের 4 রকমের আদিবাসী উপজাতি বা ট্রাইব এখানে বাস করে এবং তারা 6টা মানে তারা এরকম কলোনি করে করে বাস করে, ঠিক আছে। এই জায়গাতেই এই অভয়ারণ্যে 6টা এরকম কলোনি রয়েছে যেখানে এই 4টে উপজাতির মানুষ বা ট্রাইব এরা কিন্তু বসবাস করে, ঠিক আছে। তো এখান থেকে আমরা এগুলো মাথায় রাখবো যে এটা কোথায় অবস্থিত, কোন টাইগার রিজার্ভ, কত সালে এটাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এখানে যে কত ধরনের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে, এবং আগে থেকে যে বনৌষধি এখানে ছিল সেইগুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করব। যে ধরনের উদ্ভিদ পাওয়া মানে এখানে রয়েছে, এটা কি ধরনের অভয়ারণ্য, এটাও তো প্রশ্ন আসতে পারে, এটা কি জাতীয়, তাহলে এটা হলো চিরসবুজ, আর্দ্র এবং শুষ্ক পর্ণমোচী বন, এটা পুরোটা আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এখানে এক ধরনের ফ্রক পাওয়া যায়, সাকার ফিশ পাওয়া যায়, এই ধরনের উভচর প্রাণীগুলো এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে যে 4টে আদিবাসী উপজাতি রয়েছে বা ট্রাইব রয়েছে তাদের নামগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, কাদার, মালাসার, মালামালাসার, ঠিক আছে, কাদার, মালাসার, মুদুভার, মালামালাসার, এই 4টে নাম আমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। হলো, চলে যাই পরের নিউজে। পরের নিউজে দেখো জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। আগের দিন আমরা একটা মিসাইলের সম্বন্ধে পড়েছিলাম না, তো আজকে আবার একটা নতুন মিসাইলের সম্বন্ধে পড়বো যেটা ইন্ডিয়া আর ইউএসএ মিলে তৈরি করেছে ইন্ডিয়ার প্রতিরক্ষার জন্য, ঠিক আছে। ইন্ডিয়া এবং ইউএসএ মিলে এটা তৈরি করেছে, এটা হলো জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এটার একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু দেখছো এখানে ছবিটা খেয়াল করো, এখানে মানুষটাই কিন্তু এটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে বা কাঁধে করে এটাকে ছুড়তে পারছে, অর্থাৎ এটা এমন একটা টাইপের মিসাইল এটার জন্য কোনো আলাদা গাড়ি বা কোনো ট্যাঙ্কারের দরকার পড়বে না, এটা মানুষ কিন্তু নিজেই বয়ে নিয়ে যেতে পারবে, অর্থাৎ এটা ইজিলি কিন্তু ম্যান পোর্টেবল বলতে পারো। ওকে, তো এটা একটা এর বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য। এছাড়াও এটা আমরা যে কোনো যুদ্ধ ট্যাঙ্কেও ব্যবহার করতে পারবো, এটা একটা যে কোনো হালকা ধরনের, যে ধরনের গাড়িগুলোতে ধরো অস্ত্র শস্ত্র যাচ্ছে, হালকা গাড়ি, খুব একটা বেশি ভারী না, সেই ধরনের গাড়িগুলোতেও কিন্তু আমরা এগুলোকে বহন করতে পারবো। এছাড়াও বাংকার, যে কোনো ফোর্ট, এই জায়গাতেও আমরা ব্যবহার করতে পারবো, হেলিকপ্টারে করে আমরা এগুলোকে নিয়ে যেতে পারবো, সমস্ত জায়গা থেকেই কিন্তু এই মিসাইলটি আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এবং এটা দেখো এটার বৈশিষ্ট্য যেটা বলেছে তোমাদের বললাম, মানুষ দ্বারাই এটা বহন করা যাবে, ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল এটা, ঠিক আছে, মানে একবার ফায়ার করে দাও দিয়ে তারপর ভুলে যাও, ওটা ঠিকঠাক জিনিসটা হয়ে যাবে। ওকে, এবং যেটা ভারী অস্ত্র দিয়ে সাজানো যান ধ্বংস করার জন্যও ব্যবহার করা যেতে পারে, খুব বড় ধরো অস্ত্র শস্ত্র নিয়ে খুব ভারী কোনো যানবাহন শত্রুপক্ষ থেকে এগিয়ে আসছে,
তুমি কিন্তু এই মিসাইলটা দিয়ে ওই যানটাকে ধ্বংস করে দিতে পারো। ঠিক আছে, তো এই ধরনের ফেসিলিটি কিন্তু তুমি এই মিসাইলটা থেকে পেয়ে যাবে। এবং দেখো এটা মেনলি কি দিয়ে তৈরি না, মার্কিন প্রতিরক্ষা কোম্পানি রয়েছে রেথিয়ান একটা কোম্পানি, এবং আরেকটা কোম্পানি হলো লকহিড মার্টিন। ওকে, এই দুটো কোম্পানি, এরা হলো ইউএস বেসড কোম্পানি, এরাই কিন্তু এটা এই মিসাইলটা তৈরি করেছে ভারতের জন্য। ওকে, তাহলে জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ওকে, বোঝা গেল? চলো পরের নিউজে যাই। পরের নিউজে দেখো বলেছে একটা ভূমিকম্পের খবর এসছে। আর্থকুয়েক সোয়ার্ম আমরা কাকে বলি জানবো, এবং এটা আমাদের ফেব্রুয়ারি 2025-এ দেখো ঘোষণা করা হয়েছে একটা দেশকে। আর্থকুয়েক সোয়ার্ম ঘোষণা করা হয়েছে একটা দেশকে, দেশটা কি? গ্রিস। আচ্ছা, এবার আমরা ডিটেলটা একটু জানি। 2025 সালের ফেব্রুয়ারিতে দেখো ভূমিকম্প হয়েছে কোথায়? সমুদ্রের তলদেশে। বার সমুদ্রের তলদেশে ছোট 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 ভাবে অনেক ভূমিকম্প হয়েছে, এবং এটা মানে খেপে খেপে অনেকগুলো জায়গায়, গ্রিসের অনেকগুলো জায়গাতে কিন্তু দেখতে পাওয়া গেছে। যেমন দেখো সান্তোরিনি, আইওস, আমোরগাস, আনাফি, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু গ্রিসের এই এই ছোট ছোট ভাবে ভূমিকম্পগুলোকে দেখতে পাওয়া গেছে। কি বলেছে, আমরা আর্থকুয়েক সোয়ার্ম কেন নামকরণ করি? দেখো যখন একই তীব্রতার, ঠিক আছে, একই তীব্রতার ভূমিকম্প একাধিক জায়গায় ছোট ছোট করে ঘটতে থাকে তখন, এবং খুব বেশি মানে কি বলবো, ধরো একটুখানি টাইমের জন্য স্টে করলো কিন্তু একটা খুব বড় প্রভাব রেখে গেল, ঠিক আছে, তখনই আমরা বলবো যে সেই জায়গাটাকে আমরা আর্থকুয়েক সোয়ার্ম হিসেবে ঘোষণা করে দেব। রাইট, বোঝা গেল? এই ভূমিকম্পের ফলে কি হয় না, প্রায়শই কয়েক সপ্তাহ ধরে বড় বড় ধাক্কা ছাড়াই, মানে খুব একসাথে যে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, বিশাল বড় ভূমিকম্প, সেটা না। কি বললাম, একই তীব্রতায় একাধিক জায়গায় ছোট 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 ভাবে কিন্তু এই ভূমিকম্পটা হতে থাকে, এবং তার ফলে কি হয়, হাজার হাজার নিম্ন তীব্রতার ভূমিকম্প তৈরি হয়, চারদিকে তৈরি হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে লাল 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 লাল, এই যে লাল 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 গুলো হচ্ছে, এগুলো কিন্তু অসংখ্য জায়গায় তৈরি হওয়া ভূমিকম্প। এই জন্য এই পুরো জায়গাটার নামকরণ করা হয়েছে আর্থকুয়েক সোয়ার্ম। ঠিক আছে, এটা কোথায় দেখা গেছে? গ্রিসে দেখা গেছে। আর যদি বলে গ্রিসের পার্টিকুলার কোন কোন জায়গায় হয়েছে, তখন আমাদের নামগুলো মনে রাখতে হবে, সান্তোরিনি, আইওস, আমোরগাস, আনফি। ঠিক আছে, তো এটা মানে মোটমাট কি হয় না, এগুলো সক্রিয় ভূতাপীয় অঞ্চলগুলোতেই ঘটে থাকে, যেখানে ভূমিকম্পটার শক্তি সঞ্চয় করে এবং অল্প পরিমাণে সেখানে নির্গত হয়। ঠিক আছে, চলে যাচ্ছে পরের খবরে। এটা একটা নদীর কথা বলা হয়েছে, যে নদীটা কিন্তু আমাদের একটা পৌরাণিক নদী। ওকে, পৌরাণিক নদী। খবরে দেখা গেছে এই সৌপর্ণিকা নদী কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। এই ধরনের নদীগুলোর নাম কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের পৌরাণিক নদী, আমাদের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো এখন আমাদের নিউজেও আসছে। আর যেহেতু এগুলো সেখানকার লোকেদের লোকাল নদী বলতে পারো, তাই জন্য এই নদীগুলো তো খুব একটা ফেমাস নয়, বাট এগুলো কিন্তু ঐতিহাসিক নদী। রাইট, তো খবরে দেখা গেছে যে এই সৌপর্ণিকা নদী কিন্তু মারাত্মকভাবে দূষিত হচ্ছে। ঠিক আছে, কদিন আগে উড়িষ্যাতে একটা এরকম নদীর কথা আমি তোমাদেরকে আই থিঙ্ক পড়িয়েছিলাম, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো উড়িষ্যার কোন নদীর কথা আমি বলেছিলাম। সেই নদীটাও কিন্তু একটা পৌরাণিক নদী ছিল। আচ্ছা, তো এই সৌপর্ণিকা নদী কর্ণাটক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত। কোল্লুর মুকাম্বিকা মন্দিরের কাছে এই সৌপর্ণিকা নদী রয়েছে, যেটা ক্রমবর্ধমান, যেখানে এত দূষণ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এত নোংরা ফেলা হচ্ছে, এত দূষিত হচ্ছে, যে পরিবেশবিদরা এই নদীটা নিয়ে সত্যিই খুব চিন্তিত এবং তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এই নদীটি কর্ণাটকের পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে এবং পশ্চিমঘাট পর্বতমালার কোডাচাদ্রি পাহাড় থেকে এর উৎপত্তি। ঠিক আছে, এই তো গেল ফ্যাক্ট। এবার এই নদীটাকে আমাদের হিন্দু ধর্মে কেন রয়েছে দেখো, এটি হিন্দু পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। গরুরের আরেক নাম হলো সুপর্ণ। ঠিক আছে, এর নামকরণ থেকেই কিন্তু মানে ধরা হয় যে গরুর এই নদীর ধারে বসে তপস্যা করেছিলেন, তাই জন্য তার নাম থেকে, তার আরেক নাম যেহেতু সুপর্ণ, তাই তার ওই নামটা থেকে এই নদীটির নাম রাখা হয় সৌপর্ণিকা নদী। ঠিক আছে, তো এটা হলো আমাদের পৌরাণিক ব্যাখ্যা। আর এটা বেসিক্যালি কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বতমালার কোডাচিদ্রি পাহাড় থেকে এর উৎপত্তি, আর এটা কর্ণাটকের পশ্চিম দিকে এর প্রবাহ। ওকে, এতদূর বোঝা গেল? চলো
পরের নিউজে আসছি, পিএম আশা স্কিম। এটা প্রধানমন্ত্রীর একটা স্কিম, আশা স্কিম। এই আশা প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি? কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ঠিক আছে, কৃষকরা যে দামে জিনিসপত্র বিক্রি করছে সেগুলোর যাতে একটা ফেয়ার প্রাইস থাকে, হয় না? আর দোকানে দোকানে ফেয়ার প্রাইস লিখে দেয় যে এই দোকানে এই প্রাইসেই জিনিস পাওয়া যায়, এটা ফেয়ার প্রাইসে বিক্রি হয়, দেখবে লেখা থাকে। তো সেটাই হচ্ছে সরকারের এখানে, এটাই উদ্দেশ্য যে এই প্রত্যেকটা কৃষকদের জন্য একটা ফেয়ার প্রাইস তৈরি করে দেওয়া বা নিশ্চিত করে দেওয়া। ওকে, তো এখানে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, যেটার পুরো নাম, পিএম আশার পুরো নাম হচ্ছে এইটা, অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান। ঠিক আছে, এর আন্ডারে তাহলে কি কি পড়ছে দেখো। একটা পড়ছে পিপিএস মানে প্রাইস সাপোর্ট স্কিম, একটা পড়ছে প্রাইস ডেফিসিয়েন্সি পেমেন্ট স্কিম বা পিডিপিএস, আরেকটা কি পড়ছে পিপিপিএস। পিপিপিএসটা কি? পাইলট অফ প্রাইভেট প্রকিউরমেন্ট অ্যান্ড স্টকিস্ট স্কিম। ওকে, তো এইটা গেল তিনটে এই পিএম আশা স্কিমের মেন ব্রাঞ্চ বলতে পারো বা মেন ফান্ডা। ওকে, তো একটু আমরা আর জেনে নিই, কেন্দ্র থেকে 15th ফাইন্যান্স কমিশন সাইকেল যখন হয়, 15th ফাইন্যান্স কমিশন সাইকেল যখন হয়, তার অধীনেই কিন্তু এই প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, যেটা বা পিএম আশা, এটা এই স্কিমটা 2025-26 পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়েছে। এটা 2024-এই এই স্কিমটার এন্ড ছিল, বাট এটা এত ভালো একটা স্কিম যে এটাকে কিন্তু এর কার্যকারিতা দেখে বা এর সক্ষমতা দেখে একে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 2025-26 পর্যন্ত। এই প্রকল্পটি কি করে না, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করে এবং প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল করে। তো এই প্রাইস সাপোর্ট স্কিম এর অধীনে, যেটা আমি আগেই তোমাদের এখানে বললাম, প্রাইস সাপোর্ট স্কিম যেটা পিপিএস, এর অধীনে দেখো সরকার কেন্দ্রীয় নোডাল এজেন্সিগুলোর মাধ্যমে একটা মিনিমাম সাপোর্ট প্রাইস ফিক্স করে দেয়। ঠিক আছে, এমএসপি যেটাকে আমরা বলি, মিনিমাম সাপোর্ট প্রাইস, এটা ফিক্স করে দেয়। সেটা এবছর কিসের কিসের জন্য দেখো, ডাল, তৈলবীজ এবং কোপরা শস্যের জন্য অনুমোদন করেছে। আর 2024 সালে সেটা ছিল হচ্ছে তুর বা অরহর ডাল, যেটা সেটা উড়াদ এবং মুসুর ডালের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। ঠিক আছে, আর এখন আরো যুক্ত হলো ডাল, তৈলবীজ এবং কোপরা। ওকে ওকে, আচ্ছা, এখানে তোমাদের পুরো চার্টটা দিয়ে দিয়েছি যে কি 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 কম্পোনেন্ট রয়েছে বা মেন মেন উপাদান কি রয়েছে এই স্কিমের আন্ডারে। চাইলে তোমরা এটা একবার যারা চাও আর একটু ডিটেলে জানবে তারা এখান থেকে পড়তে পারো। ঠিক আছে, এখানে ওই পিপিএস, পিডিপিএস আর এমআইএস যেটা তোমাদের আগেই বললাম, তো এগুলোর ডিটেল মানে এগুলোর আন্ডারে কি কি কাজ হচ্ছে, কি কি শস্য এগুলোর আন্ডারে রয়েছে, এই সমস্ত কিছু এখানে ডিটেল ভাবে, এটা গভর্নমেন্ট থেকে পাবলিশ করা, তো এটা আমি দিয়ে দিয়েছি। এখান থেকে যদি তোমরা চাও তো চার্টটা একবার পড়ে নিতে পারো। ওকে, যেরকম দেখো এখানে কি কি মানে শস্য কভার করছে এই পিএসএস, সেটা এখানে দিয়ে দিয়েছে। ডাল, অয়েল সিড, কোপরা, যেটা আমি আগেই তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু এখানে কভার করছে। ওকে, তো এরকম ভাবে প্রত্যেকটা দিয়ে দিয়েছি। 24-25 সালের কি টার্গেট ছিল, এখন আবার সেটা 25-26 অব্দি বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের জায়গাগুলো এখানে আমি কভার করেছি, দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এগুলো একটুখানি পড়ে নিতে পারো নিজেদের মতো করে। ঠিক আছে, ওকে, তো আজকের ক্লাসটা আমি এই অবধি রাখছি। হিস্ট্রি ইনসাইটের ক্লাস তোমাদের যদি ভালো লেগে থাকে, এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, তোমরা ভিডিওটা লাইক করে দাও। আর তোমাদের যা যা বক্তব্য তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও, অনেকেই তো চাও, তো তাদের জন্য বলছি, তোমরা হিস্ট্রি ইনসাইট যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেখানে জয়েন হয়ে যাও। দেখছো এখানে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনও পেয়ে যাবে এবং পিডিএফও পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের কাছে প্রুফ রয়েছে, তোমরা পিডিএফও পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটার নোটিফিকেশনও তোমাদের কাছে চলে আসবে। ওকে, তো দেরি না করে তোমরা এই হিস্ট্রি ইনসাইট যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এখানে জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সেও তোমাদের লিঙ্ক থাকবে। ওকে, আর যে কোনো সমস্যার জন্য তো তোমরা ফোন করতে পারো সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যেই, নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপও তোমরা করতে পারো, এনি টাইম এই নাম্বারে করে দিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের মতো ক্লাস এইটুকুই। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর সকলে খুব ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।